সংবিধানে পঞ্চদশ সংশোধনী বৈধ কিনা জানা যাবে আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রশ্নে হাইকোর্টের রায়ের দিন ধার্য। হবে না, এই নিয়ম কারিগরিভাবে ত্রুটিপূর্ণ, ভোটের পক্ষে ব্যাপক জনমত। বাতিল হচ্ছে ইভিএম, সংস্কার কমিশন প্রধানের ইঙ্গিত, না ভোট ফিরিয়ে আনা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পদ্ধতি নিয়ে চলছে পর্যালোচনা, যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বৈধ কিনা জানা যাবে আজ। তত্ত্বাবধায়ক সরকার বাদ দেয়া সংক্রান্ত সংবিধানের এই সংশোধনীর বিষয়ে রায়ের দিন ধার্য রয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা করবেন। গত 4 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি রিটের শুনানি শেষ হয়। রিটে পক্ষভুক্ত হয় বিএনপি, জামায়াত সহ কয়েকটি সংগঠন। প্রায় সবাই তত্ত্বাবধায়ক সরকার বহালের পক্ষে মত দেন। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনে বিধান আনা, যা আগে ছিল সংসদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার। মোট 55টি সংশোধনী আনা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি যাব তার কাছে। বুলবুল, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে যে দুটি পৃথক রিট হয়েছিল, সেই রিটের রায় আজ অর্থাৎ নির্ধারণ করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর যে বেঞ্চ রয়েছে হাইকোর্টের, সেই বেঞ্চের কার্যতালিকায় আজকে এই দুটি 1 এবং 2 নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে 10:30টার দিকে হয়তো রায় শুরু হতে পারে, আমরা যতটুকু জানতে পেরেছি। যদি একটু বলতে চাই যে আসলে এই যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, এই সংশোধনীর মাধ্যমে অর্থাৎ যেটি 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল, সেখানে বেশ কিছু পরিবর্তন সংশোধন নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যেটি ছিল সেটি হচ্ছে নির্দলীয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটি কিন্তু সংবিধান থেকে বাতিল করা হয়েছিল। এবং এর ফলে যারা রিটকারী রয়েছেন তাদের যে আবেদনটি ছিল, সেখানে তারা বলেছিলেন সবশেষ যে 3টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। এর বাইরেও এই সংশোধনীর মাধ্যমে কিন্তু অসাংবিধানিকভাবে যদি কেউ রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, সেক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল এবং সেই অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তির বিধান কিন্তু এই সংশোধনীতে রাখা হয়েছিল। এর বাইরেও শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উপাধিতে কিন্তু ভূষিত করা হয়েছিল। সংসদে যে নারী আসন রয়েছে সংরক্ষিত, সেটির সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল, অর্থাৎ 45 থেকে 50 করা হয়েছিল। এর বাইরেও আরও অনেকগুলো সংশোধনী কিন্তু আনা হয়েছিল এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের, এবং সেটিকে চ্যালেঞ্জ করেই কিন্তু দুটি রিট হয়েছিল। একটি রিট করেছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ বিশিষ্ট 5 ব্যক্তি, এবং আরেকটি রিট করেছিলেন নওগাঁর রানীনগরের বাসিন্দা মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, তিনি এই রিটটি করেছিলেন। এবং এই 2 রিটেরই কিন্তু শুনানি শেষ হয়েছে 4 ডিসেম্বর এবং 5 ডিসেম্বর আজকে, অর্থাৎ 17 ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। এবং এর ফলে হয়তো রায়ের পর আসলে জানা যাবে যে সংবিধান যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, সেই সংশোধনীর কোন কোন ধারা বা পুরো সংশোধনীটি পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয়েছে কিনা। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সবশেষ তথ্য। হাইকোর্ট থেকে সহকর্মী বুলবুল রেজা। জুলাই অগাস্ট গণহত্যা মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগ সরকারের 12 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 16 জনকে। এরই মধ্যে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়েছে, বাকিদেরও পর্যায়ক্রমে হাজির করা হবে। আজ এ মামলায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। হাজির করার তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান বেনন, জাসদের হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ মজুমদার, আমির হোসেন আমো ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকেও হাজির করা হবে ট্রাইব্যুনালে। হাজিরের তালিকায় আরও রয়েছেন শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সচিব জাহাঙ্গীর হোসেন। এদিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি হবে। এ মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিনও ধার্য রয়েছে।
এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। 16 জনকে হাজির করা হচ্ছে, এর মধ্যে একজন এর মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন বা হাজির করা হয়েছে। তিনি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ কারাগার থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং আরও 15 জনকে হাজির করা হবে। এর মধ্যে 11 জন রয়েছেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এবং 4 জন রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। এবং এই যে 16 জনকে হাজির করা হচ্ছে, এটি হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী বা নেতা, আমলা এবং সাবেক একজন বিচারপতির বিরুদ্ধে মামলা, এবং এই মামলার প্রধান আসামি ওবায়দুল কাদের, তিনি পলাতক রয়েছেন এবং তিনি ছাড়াও আরও 45 জন আসামি কিন্তু এই মামলায় রয়েছেন। তো এই মামলায় আজকে তদন্তের অগ্রগতি কী সেটি প্রসিকিউশনকে জানাতে হবে এবং প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে তারা একটু সময় চাইবে, যেহেতু 1 মাসের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব হয়নি। যদিও তদন্তের বেশ কিছু অগ্রগতি আছে, সেই অগ্রগতিটিকেই কিন্তু আজকে তুলে ধরা হবে এবং একেবারে তদন্ত শেষ করার জন্য সময় চাওয়া হবে। আরেকটি মামলা আর বিচার কাজ আজকে হবে, সেটি হচ্ছে যে শেখ হাসিনার মামলা, এবং তিনি এই মামলার 1 নম্বর আসামি বা তিনি একাই এই মামলার আসামি। তার বিরুদ্ধে যে তদন্ত চলছে জুলাই আগস্টের গণহত্যার, সেই গণহত্যা তদন্তের অগ্রগতি কি সেটিও কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে জানানো হবে। এবং ট্রাইব্যুনালের নির্দেশ ছিল যে আজকের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া যে অভিযোগ, সেই অভিযোগের তদন্ত শেষ করার, কিন্তু প্রসিকিউশন বলছে তারা তদন্ত শেষ করতে পারেননি, আরও সময় লাগবে। এজন্য এই মামলাতেও সময় চেয়ে আবেদন করা হবে। জুলাই আগস্টের ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়, প্রায় 1500 মানুষ ছাত্র জনতা শহীদ হন, প্রায় 30,000-এরও বেশি মানুষ আহত হন এবং যাদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয় এবং যারা নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন নির্দেশদাতাকে, মূলত তাদের ক্ষেত্রেই এই বিচারগুলো করা হচ্ছে বা এখন পর্যন্ত যে মামলাগুলোর বিচার শুরু হয়েছে মোটা দাগে তাদেরকেই মূল অভিযুক্ত হিসেবে কিন্তু আসামির তালিকায় রাখা হয়েছে বা তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে। যেটি বলে রাখি যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবরই বলে আসছেন যে এই ট্রাইব্যুনালটি দিনের আলোর মতো স্বচ্ছ বিচার হবে, যেন কেউ কোনো ধরনের প্রশ্ন তুলতে না পারে। রাষ্ট্রপক্ষ বিদেশি একজন আইনজীবীর পরামর্শ নিচ্ছেন এবং আসামিপক্ষ চাইলেও বিদেশি কোনো আইনজীবীকে পরামর্শক হিসেবে রাখতে পারেন এবং আসামিপক্ষ চাইলে বিদেশি আইনজীবী যদি ট্রাইব্যুনালে এসে মামলা পরিচালনা করতে চান তাহলেও বার কাউন্সিলের অনুমতি নিয়ে সেটিও করতে পারবেন। এ ধরনের বিধানই কিন্তু রাখা হয়েছে। তো আজকে 16 জনকে আনা হচ্ছে, এর মধ্যে 10 জন মন্ত্রী রয়েছেন, 2 জন উপদেষ্টা রয়েছেন, 1 জন আমলা রয়েছেন এবং 1 জন সাবেক বিচারপতি রয়েছেন। তাদের মামলা তদন্তের অগ্রগতিটি প্রসিকিউশন আজকে জানাবে ট্রাইব্যুনালকে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী আফজাল হোসেন। নির্বাচন পদ্ধতিতে বাতিল হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। ব্যালট পেপারে ফিরিয়ে আনা হতে পারে না ভোট। সীমানা পুনর্নির্ধারণ, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি নিয়েও চলছে আলোচনা। রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রস্তাবনা যাচাই বাছাই করে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে চূড়ান্ত প্রস্তাব দেবে কমিশন। সানবির রূপল জানাচ্ছেন বিস্তারিত। সুশীল সমাজের প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক, সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে কমিশন গঠন করে সরকার। সংস্কারের সুপারিশ তৈরিতে এরই মধ্যে কমিশন নির্ধারিত সময়ের 2 মাসের বেশি পার করেছে। এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব। সরাসরি আলোচনার পাশাপাশি আছে অনলাইন মাধ্যমের মতামত। বিভিন্ন মত, পথ এবং গোষ্ঠীর প্রস্তাবগুলো পর্যালোচনায় চলছে পুনঃপৌনিক বৈঠক। লক্ষ্য সংস্কারের জন্য চূড়ান্ত সুপারিশ প্রণয়ন। অংশীজনদের প্রস্তাব, রাজনৈতিক দিন দরবার, এমন বহুমাত্রিক মতামতগুলো পর্যালোচনার কোন পর্যায়ে আছে তা জানতে কমিশন প্রধানের সঙ্গে সময় সংবাদ। তবে আগামীতে ভোটের মাঠে যে বিতর্কিত ইভিএম থাকছে না সে বিষয়ে চূড়ান্ত সুপারিশের ইঙ্গিত তার। এই একটা বিষয় আমরা বোধহয় পরিষ্কারভাবে বলতে পারি, ইভিএম হবে না। কারণ ইভিএম কারিগরিভাবে ত্রুটিযুক্ত, আর এছাড়াও ইভিএম করতে হলে রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোই তো এটা প্রস্তাব করছে এবং এই ব্যাপারে বোধহয় একটা ব্যাপক জনমত আছে। যেহেতু একটা জনমত আছে, রাজনৈতিক দলগুলো চায়, তো এটা
এটার পক্ষে আমরা হয়তো সুপারিশ করব। আমরা এখন নিশ্চিত নই, আমাদের যৌথভাবে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বের করতে হবে সংসদের উচ্চকক্ষ কীভাবে নির্বাচিত হবে। সীমানা পুনর্নির্ধারণ, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, নির্বাচনী প্রচারণায় অর্থের ছড়াছড়ি রোধ, প্রার্থীদের হলফনামার সঠিক যাচাই বাছাই, নতুন নির্বাচন পদ্ধতিসহ যেসব প্রস্তাবনা এসেছে সেগুলো নিয়ে আলোচনা করছে কমিশন। ব্যালটে না ভোটের প্রচলন পুনরায় ফিরিয়ে আনার বিষয়টিও আছে আলোচনায়। না ভোটের পক্ষে ব্যাপক জনমত, আমরা বিবেচনা করছি। হলফনামা যাচাই বাছাই করা হয় না, যাচাই বাছাই করা দরকার। এইসব প্রস্তাব এসছে, এইসব প্রস্তাবগুলো আমরা বিবেচনা নিচ্ছি। নিজেদের মধ্যে আলোচনার পাশাপাশি সরকার গঠিত অন্য কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন বছর শুরুর আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে গঠন করা হচ্ছে স্বাধীন কমিশন। পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি সহ নিরপেক্ষতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিতে কাজ করবে এই কমিশন। এরই মধ্যে বেশ কিছু খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন সহ রাজনৈতিক তদবির হলেই বাতিল হবে পদোন্নতি, এমন কঠোর সুপারিশও রয়েছে এই প্রস্তাবে। তবে বিশ্লেষকরা মনে করেন, পুলিশ সংস্কারে শুধু কমিশন গঠন করলেই হবে না, প্রয়োজন অধ্যাদেশ ও আইন সংশোধনের। আলতাফ হোসাইনের রিপোর্ট। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের শত্রু নয়। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করা উচিত। আইনগত প্রয়োগটা ঠিক মতো হয়, এটাই আসলে আমরা চাচ্ছি। মানুষের চাহিদা বিবেচনায় এবার স্বাধীন পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে পুলিশ সদর দফতর। জনবান্ধব পুলিশ গড়তে আইন সংশোধন, নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন ও পদোন্নতির ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক তদবির অগ্রাহ্য করার সুপারিশ করা হয়েছে ওই খসড়ায়। খুব শীঘ্রই তা পাঠানো হবে পুলিশ সংস্কার কমিশনকে। পুলিশ কমিশন কিংবা পাবলিক সেফটি কমিশন, যে নামই আমরা বলি না কেন, একটি কমিশন গঠনের মাধ্যমে যাতে করে এটি এমন একটি মেকানিজম তৈরি করা যাতে পুলিশ তার কার্যক্রমটি স্বাভাবিক প্রক্রিয়ায় এবং আইনের আলোকে জনগণের স্বার্থে করে যেতে সক্ষম হয়। বিশেষজ্ঞরা অবশ্য মনে করেন, জনগণের ট্যাক্সের টাকায় চলা রাষ্ট্রীয় বাহিনীটির মূল উদ্দেশ্যই হতে হবে দেশ ও জাতির স্বার্থ রক্ষা। আর রাজনীতিতে পুলিশের ব্যবহার বন্ধ করতে না পারলে কোনো উদ্যোগেই সুফল আসবে না বলে মনে করেন এই আইনজ্ঞ। পুলিশের যে কাঠামো কিংবা অন্যান্য সব কিছু আপনি পর্যালোচনা করে একটা সংশোধন করবেন, কিংবা যেখানে আপনার ঢেলে সাজানো দরকার সেই ঢেলে সাজাবেন, এবং এই সব কিছুর লক্ষ্য হবে মানে জনগণকে সেবা দেওয়া। অতীতের সব গ্লানি ভুলে দুষ্টের দমন আর শিষ্টের পালনকেই মূল নীতি হিসেবে গ্রহণ করে পুলিশ হয়ে উঠবে প্রকৃতপক্ষেই জনগণের বন্ধু, এমনটি প্রত্যাশা সকলের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও গতি আসেনি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে। গেল জুলাই থেকে নভেম্বর প্রতি মাসই পিছিয়ে রয়েছে গত বছরের একই সময়ের তুলনায়, আর নভেম্বর পর্যন্ত 5 মাসে বাস্তবায়ন হয়েছে গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। জুলাই আগস্টের পরের মাসগুলোতে অস্থিতিশীলতা না থাকলেও এডিপি বাস্তবায়নে কেন পিছিয়ে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমএডির হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই নভেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল 12.29%, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। মাসপ্রতি বাস্তবায়ন হারও গত বছরের তুলনায় কম। অক্টোবর নভেম্বর সময়ে বাস্তবায়ন গতি কমার কারণ খুঁজে দেখার আহ্বান অর্থনীতিবিদদের। অর্থ ছাড়ের ব্যাপার নাকি প্রজেক্টের যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকে সরানো হয়েছে সেটার কারণে স্লথ হয়ে গেছে, নাকি বৈদেশিক যে সাহায্য এইসব প্রকল্পে আসার কথা ছিল সেটার সম্বন্ধে যদি সমস্যা হতো তো তাহলে তো আমরা এটা আরো একটু বেগবান আমরা করতে পারতাম। বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে হয়তো চলতি বছরের এডিপি কিছু কাটছাট করতে হবে। তাই চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন গতি বাড়াতে না পারলে খরচ বৃদ্ধি পেয়ে অর্থনীতিতে চাপ বাড়ার শঙ্কা আছে বলছেন অর্থনীতিবিদরা। সরকারি যেসব প্রতিষ্ঠান, বিশেষত মন্ত্রণালয়গুলি এগুলি বাস্তবায়ন করেন, তাদের সক্ষমতা বৃদ্ধি, তাদেরকে আরো একটু এগুলোর দিকে নজর দেওয়া এবং মানসম্মতভাবে এগুলো বাস্তবায়ন করা। আইএমইডির প্রতিবেদন বলছে 5 মাসে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দের 3% ব্যয় করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি অর্থ বছরের জন্য এডিপিতে মোট বরাদ্দ রাখা হয়েছে 2,78,288 কোটি 90 লাখ টাকা।
ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আমদানি পণ্য বোঝাই কন্টেইনার অফডকে পাঠানোর সিদ্ধান্তে বন্দরের সঙ্গে বিজিএমই এর ট্যাগ অফ ওয়ার শুরু হয়েছে। বন্দরের ইয়ার্ড এড়িয়ে অফডক থেকে কন্টেইনার ডেলিভারি নিতে গেলে খরচ যেমন 4 গুণ বাড়বে, তেমনি সময় ক্ষেপণ হবে 3 গুণ, বছরে যার আর্থিক ক্ষতির মূল্য 10,000 কোটি টাকার বেশি। বন্দরের এই সিদ্ধান্ত থেকে সরে আসতে এবার নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। শেখাউটিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। দুটি চিঠি পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। এর মধ্যে প্রথম চিঠি চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছে সমস্ত এফসিএল কন্টেনার বন্দরের ইয়ার্ড এবং শেডের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে, আর বন্দরের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত জানিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএর দাবি, বন্দরের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নিতে গেলে খরচ বেড়ে দাঁড়াবে 12,605 টাকা এবং 14,400 টাকা। পার ইয়ারলি যদি 1000 কন্টেনার করি তাহলে আমার অলমোস্ট 1 কোটি টাকার উপরে খরচ বেড়ে যাবে। তো এই পুরো বাংলাদেশে যদি এই এফেক্টটা পড়ে তাহলে এটা আলটিমেটলি গিয়ে আমাদের প্রাইসের উপরে এফেক্টটা পড়বে। আমদানিকৃত কাঁচামাল অফডক থেকে ডেলিভারি নেওয়ার বিধান চালু হলে খরচের পাশাপাশি সময়ও বাড়বে বলে শঙ্কিত গার্মেন্টস ব্যবসায়ীরা। অফডকে কাস্টমসের অফিসার যেতে হবে, তারপর ওরা অ্যাপ্লাইজ করবে, এটা হয়তো আরও একদিন ডিলে হবে। এভাবে পেতে আমার 2 দিন থেকে 3 দিন সময় বেশি যেতে পারে। ডেলিভারি ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্তে অনড় থেকে খরচ কমানোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি অফডক মালিকদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের। আর অফডক মালিকদের সংগঠন বিগডার দাবি, ডেলিভারি খরচ বাড়লেও জাহাজ ভাড়া কমিয়ে তা পুষিয়ে নিতে পারবে বিজিএমইএ। আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যা যা সহায়তা করা দরকার, আমরা একটা উইন উইন সিচুয়েশনে থেকে সব আমদানি রপ্তানিকারকদেরকে আমরা সহায়তা করতে চাই। ফ্রেট কমে যাওয়াতে আমদানিকারকদের পুষিয়ে যাবে, কারণ তারা তখন কম ফ্রেটে আমদানি পণ্যবাহী কন্টেনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে পারবে। বছরে 6 থেকে 7 লাখ রফতানি কন্টেনার, 2 লাখ আমদানি এবং 50,000 খালি কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে অফডকগুলোর। বন্দরের সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। এখন যেহেতু কাজের পরিধি বাড়ছে, তাই নতুন নতুন অফডক তৈরি করার কোনো বিকল্প দেখছেন না আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা। চট্টগ্রামের এসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। রংপুরের পাড়া মহল্লায় নামে বেনামে চলছে 200-র বেশি কোচিং সেন্টার। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট করা হচ্ছে শিক্ষার্থী অভিভাবকদের। অনেকে রীতিমতো ট্রেড লাইসেন্স নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করছেন। কোচিং বিমুখ করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বার্ষিক পরীক্ষা শেষ হলেও বন্ধ নেই পড়াশোনা। ডিসেম্বরের ছুটিতেও কোচিং সেন্টারে ব্যস্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। এদের অনেকেই প্রস্তুতি নিচ্ছে ক্যাডেটে ভর্তির। সাধারণ কোচিং সেন্টারের পাশাপাশি রংপুরে ক্যাডেট কোচিংয়ের নামে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান। নানা অফারে আকৃষ্ট করা হয় শিক্ষার্থীদের। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, একটু ভালোভাবে শিখতেই কোচিং সেন্টারে ভর্তি হওয়া। স্কুলে তো পড়াই, তারপরে স্কুলে একটু পেছায় আছে জন্যই আমার আসলে কোচিংয়ে দেওয়া। স্কুলে যে সব বিষয় আমরা শিখিনি তাই এখানে এসে শিখতেছি। স্কুলে একটা সীমিত একটা জ্ঞান পাওয়া যায়, আর এখানকার মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারছি। ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন ক্যাম্পের একটি গবেষণা বলছে, প্রাথমিক সমাপনের আগে 86% শিশু শিক্ষার্থী কোচিংয়ে যাচ্ছে। আর শহরে অষ্টম ও নবম শ্রেণীর 90 ও 92% বেশি শিক্ষার্থী প্রাইভেট কোচিং সেন্টারের উপর নির্ভরশীল। গ্রামে এ হার 90 ও 86%। শিক্ষাবিদদের মতে অসম প্রতিযোগিতার আকাঙ্ক্ষা থেকেই এমন পরিস্থিতি। আর কোচিং সেন্টার পরিচালনায় পরিষ্কার নীতিমালা প্রণয়ন জরুরি। যদি বন্ধ করতে চায় তাহলে গভর্নমেন্টকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেই রকমভাবে এফোর্ট দিতে হবে, যাতে সেই এফোর্টের কারণে কোচিং সেন্টারগুলোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন থাকে না। শিক্ষা অধিদপ্তরের দাবি, শিক্ষার্থী ও অভিভাবকদের কোচিং বিমুখ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ডিপার্টমেন্ট আমরা চেষ্টা করতেছি, অভিভাবক সমাবেশে আমরা বলি যে যাতে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যায় আর কি। তারপর যদি সে প্রাইভেট কোচিং করে সেটা তার আসলে আমরা তো এইভাবে তাকে করতে পারি না, তারপরও কিন্তু স্কুলে আসার জন্য আমরা তাদেরকে চেষ্টা করতেছি। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষক নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবে না। তবে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের দৈনিক সর্বোচ্চ 10 জনকে পড়াতে পারবেন।
নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর, আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। সোমবার দেশটির পার্লামেন্টে শলৎজের বিরুদ্ধে ভোটাভুটি হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জার্মানির আগাম নির্বাচন। জার্মানি থেকে সে খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। নিয়তি মেনে নিতেই হলো জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজকে। সোমবার দেশটির ষষ্ঠ চ্যান্সেলর হিসেবে তাকে মুখোমুখি হতে হয় আস্থা ভোটের, যেখানে হেরে গেছেন শলৎজ। এ কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দিতে হবে 3 দলীয় জোট সরকারকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে জার্মানির আগাম নির্বাচন। জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে অংশগ্রহণ করেন মোট 717 জন সদস্য। এর মধ্যে চ্যান্সেলর শলৎজের বিপক্ষে অনাস্থা ভোট পড়ে 394টি। এখনো চ্যান্সেলর হিসেবে শলৎজকে চান এমন ভোটের সংখ্যা ছিল 207টি, আর ভোটদানে বিরত থাকেন 116 জন আইন প্রণেতা। এদিকে আগাম নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি এবং প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ এর মধ্যে বোঝাপড়া হয়েছে বলে জানান শলৎজ। এতে আগাম নির্বাচনের তারিখ নির্ধারণও সহজ হবে বলে জানান তিনি। সোমবার আস্থা ভোটে হেরে যাওয়ার পরপরই দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ জানান চ্যান্সেলর শলৎজ। সবকিছু ঠিক থাকলে জার্মান প্রেসিডেন্টকে আগামী 60 দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। খেলার খবর, তারকা ক্রিকেটার নন বরং এনসিএল টি20 মাতাচ্ছেন নতুন সব মুখ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ক্রিকেটার বাছাই করতে অভিজ্ঞতা নয় বরং পারফরমেন্সকে মানদণ্ড করার দাবি খেলোয়াড়দের। সিলেট থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। সিলেটের আউটার স্টেডিয়ামে মুশফিকের এই ঘাম ঝরানো অনুশীলন চলছে শেষ 3 ঘন্টা ধরে। চলবেই বাটা কেন, এবারের এনসিএলে যে নতুন মুখের ক্রিকেটাররা বেশ দারুণ কিছু পারফর্ম করছে। অর্থাৎ মুশফিকের মতন সিনিয়র ক্রিকেটারদের জন্য এবারের এনসিএলটা বেশ পরীক্ষার নাম হতে চলেছে এবং মুশফিকও নিজেকে সেজন্য প্রস্তুত করছে, কারণ তার দল রাজশাহী বিভাগ এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টে দারুণ কিছু করে দেখাতে পারেনি। মুশফিকের অন্তর্ভুক্তির পরে দলের ভাগ্য পরিবর্তন হবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। রাজশাহীতে মুশফিক পাবেন নাজমুল শান্ত কিংবা তাইজুলদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। যোগ দেওয়ার অপেক্ষায় তাওহিদ হৃদয়ও। তবে এত সব বড় নামের ভিড়েও ছন্দ খুঁজে পাচ্ছে না দলটা। প্রথম 4 ম্যাচে জয় মাত্র একটা। দলের এমন দুর্দশার কারণটাও পরিষ্কার। 20 ওভারের ফরম্যাটে নাম নয় বরং পারফরমেন্সই আসল। প্রথম 4 রাউন্ড শেষে তারুণ্যের জয় জয়কার। সিলেটের 2 মাঠে ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন আকবর, জিসান, আরিফুলরা। শীর্ষ 5 স্ট্রাইক রেটের হিসেব টানলে পার্থক্যটা স্পষ্ট হবে। এখন পর্যন্ত এই তালিকার কারোই হয়নি টি20 ডেবু। 20 ওভারের ক্রিকেটে অভিজ্ঞতার চেয়ে ক্রিকেটাররা মূল্যায়ন করতে বললেন পারফরমেন্সকে। আমার মনে হয় যে আমরা এক্সপিরিয়েন্স বা এই জিনিসগুলোকে আমরা অনেক সময় বেশি আখ্যায়িত করি বা বেশি মহিমান্বিত করতে চাই, বাট আমার কাছে মনে হয় যে যদি কোয়ালিটি থাকে সেটা ম্যাটার করে না যে কে কতটা এক্সপিরিয়েন্স বা কে কতটা তরুণ। এনসিএল টি20 চোখ খুলে দিয়েছে নীতি নির্ধারকদের। সামনের মৌসুম থেকে এই সংস্করণে আরো বেশি নতুন মুখের সন্ধান করতে চান নীতি নির্ধারকরা। যারা একটু পুরনো খেলোয়াড় তারা কিন্তু শর্টার ফরম্যাটের এই ধরনের ক্রিকেটটা খেলে অভ্যস্ত হয়ে বড় হয়নি। যারা এখন ইয়াং তারা কিন্তু টি20টাকে খুব ভালোভাবে জানে। ওরা দেখেছে জন্মের পর থেকেই, জ্ঞান হওয়ার পর থেকে টি20 দেখেছে এবং ওটা দেখে দেখে ওরা কিন্তু বড় হচ্ছে। যারা টি20 সুলভ খেলাটা খেলতে পারে এটা নিশ্চয়ই সব দলগুলি ফিল করবে। নির্বাচক যারা আছেন, এসবের দায়িত্বে আছেন, তারাও ফিল করবেন এবং সেইভাবে এই চিন্তা ভাবনা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবে। বিসিবি তার প্রতিশ্রুতি পূরণ করলে সামনের আসরগুলোতে এক্সপোজার পাবে আরো বেশি নতুন মুখ। আর তেমনটা হলে পাইপলাইনে নাম বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে জাতীয় দলে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংবিধানের ৫৫ সংশোধনীর বৈধতা নিয়ে রিটের রায় আজ। জানা যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা। এবং জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী আনিসুল ফারুক সহ ১৬ জন তদন্তের অগ্রগতি জানাবে প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধেও হবে মামলার শুনানি।
এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।